এর আগের ভিডিওতে তোমার সাথে আমার যে আলোচনাটা হলো যে যত বেশি চাহিদা কম হবে তত বেশি কষ্ট কম, মানে তত কষ্ট কম আর কি। যত চাহিদা বাড়বে তত এক্সপেকটেশন বাড়বে, তত আই মিন যত চাহিদা বাড়বে তত কষ্ট বাড়বে, যত এক্সপেকটেশন করবে তত বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। এটা আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। তো কথাটা এবার আমার কাছে একটা প্রশ্ন, আমি এটা নিয়ে ভাবলাম। ভাবার পর দেখছি যত সহজে এই কথা আমরা বলছি, যত সহজে শুনছি, ততটাই কঠিন হয়ে যাচ্ছে জিনিসটাকে বশে নিয়ে আসার। মানে আমার চিন্তার প্রতি আমার কোনো কন্ট্রোল নেই। আমি ভাবছি যা হবার হবে, দেখা যাবে, ও যখন হবে তখন বুঝে নেব। কিন্তু সেই টেনশন, সেই চিন্তা, সেই ফিরে চলে আসছে। তো এইটাকে আমি কি করে বশে নিয়ে আসবো যে এই যে চিন্তাটা হচ্ছে, মানে কি আমার ব্রেনের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, আমি ওটাকে নিয়ে ভাবছি বা আমি না চাইতেও ভাবাচ্ছে আমাকে, ওটা তো আমার কন্ট্রোলে নেই। আমরা যতই মানুষকে বলি ও অত চিন্তা করো না, যা হবে হবে, কিন্তু যত সহজে এটা বলা যায় তত তো সহজে হয় না জিনিস। তো এটাকে আমরা কি করে বসে আনি? আচ্ছা, দেখ, প্রথম একটা জিনিস বলি কি, হুম হুম। যে চিন্তা আর কষ্ট, মানে আমরা এই কথাটা গতকাল বলেছিলাম যে সুখ চাহিদার পূর্তিতে হয়। যে কোনো একটা চাহিদার যখন পূরণ ঘটে তখন আমাদের সুখ হয়, কিন্তু সুখটা পর মুহূর্তে মানে অস্থায়ী, পর মুহূর্তেই পাল্টে গিয়ে দুঃখে যায়। কারণ পর মুহূর্তেই আমাদের আর একটা চাহিদা জন্মে ওঠে, চাহিদার জন্ম আরেকটা হয়। আকাঙ্ক্ষা জন্মে যায়। যে কোনো জিনিস হতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন বা চাহিদা বা লোভ এগুলো বাড়তেই থাকে। হুম। সেই জন্য কি হয়, বাড়তেই থাকে। যেই চাহিদাটা পূরণ হলো, সুখটা পেলাম, সেটা কিন্তু ক্ষণস্থায়ী হয়ে দাঁড়ালো। ঠিক আছে, সেটা কিন্তু এক কথা। আর টেনশন করার যে কথাটা বলছিস, চিন্তা চিন্তা হওয়া যে কথাটা বলছিস, সেটা কিন্তু আলাদা। হ্যাঁ, মানে মেন আমার আমার প্রশ্নটা মেন হচ্ছে যে এইটার প্রতি কি করে, এই যে চিন্তা, আমি করব না, চিন্তা আমি করতে চাই না, এটার প্রতি যে কন্ট্রোল, এটাকে যে বশে নিয়ে আসা, মানে আমি ব্রেনকে যেটা বলবো ব্রেন সেটাই করবে, মানে হ্যাঁ, ব্যাপারটা এরাম এসে দাঁড়াচ্ছে। এবারে সেটার সাথে কিন্তু কিন্তু হচ্ছে উল্টোটা। এবারে এটার সাথে কিন্তু চাহিদার কোনো সম্পর্ক নেই। না, চাহিদার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মানে আমার মেয়ে স্কুল থেকে এখনো ফেরেনি, আমার চিন্তা হচ্ছে, এখানে কিন্তু চাহিদা নেই আমার। হুম হুম। না, চাহিদা নেই। ঠিক আছে, বলতে পারি যে হ্যাঁ, মেয়ে তাড়াতাড়ি চলে আসুক, মনে মনে হয়তো এটা আশা করছি, সেইখান থেকে চিন্তাটা হচ্ছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা আমার নেচার হয়ে দাঁড়াচ্ছে, যে মেয়ে দেরি করে আসছে কেন আমার চিন্তা হচ্ছে, কোনো চাহিদা ছাড়াই। তাহলে সুখ হুম হুম। বা শান্তির সাথে কিন্তু এটা রিলেটেড নয়, এটা হচ্ছে এটার কোনো চিন্তা, সম্পর্ক নেই। যেটা হচ্ছে একটা ব্যামো। এটা একটা ব্যামো। এর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে যে কোনো একজন গুণী ব্যক্তি বলে গেছে যে দ্য আইডিয়াল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। মানে মানে যদি খালি ব্রেন, মাথায় শয়তানের। মাথা যদি তুই খালি রাখিস, খালি রাখিস মানে তুই যদি নিজের ব্রেনটাকে কনস্ট্রাকটিভ, কোনো গঠনমূলক কাজে যদি ব্যবহার না করিস, তাহলে ও সুযোগ পেলে পরেই ও কিন্তু এদিক ওদিক ছুটবে। তার একটা নমুনা হচ্ছে কিন্তু চাহিদা। ঠিক আছে ভাই, সরি, চিন্তা। চিন্তা। ঠিক আছে, এই যে চিন্তা করা হয়, এই চিন্তাটা করা হয় কারণ আমরা ব্রেনটাকে কোনো গঠনমূলক, আমাদের মস্তিষ্কটা, আমাদের আমাদের যে থট প্রসেস, ব্রেন, আমাদের মাইন্ড, আমরা যাকে মাইন্ড বলি, সেটা কি দিয়ে হয়? সেটা তো থট দিয়েই হয়। চিন্তা চিন্তা দিয়েই তো থট আসে, প্রসেস। থট প্রসেস। তাহলে আমি যদি তাকে কোনো কাজ দিই, তাহলে কিন্তু সে এই চিন্তাটা করবে না, তো অ্যাটলিস্ট ততটা করবে না। আমি বলছি না যে মেয়ে কেন দেরি করে ফিরছে তাই বলে আমার চিন্তাটা চলে যাবে, চিন্তা থাকবে, কিন্তু সেটা দুশ্চিন্তায় পরিণত হবে না, মানে এক্সট্রিম জায়গায় পরিণত হবে না, যে মেয়ে বাড়িতে ফিরলো হয়তো রোদের মধ্যে, মানে হয়তো বেচারি খায়নি, জল তেষ্টা পেয়েছে, টায়ার্ড হয়ে রয়েছে, আমি চেঁচাতে আরম্ভ করলাম।
কি হলো, এত দেরি করে এলি কেন? তোকে কখন থেকে ফোন করছি। না বাবা, আমি তো ফোনে শুনতে পাইনি। শুনতে পাস না কেন? তাহলে ফোনটা রাখিস কেন? মানে আমি আমার যে দুশ্চিন্তাটা আমি প্রকাশ করলাম ওই চেঁচামেচি করে, যেটা হয়তো অমূলক, যেটা হয়তো প্রয়োজন ছিল না। তাহলে এর পেছনে আমাকে আগে দেখতে হচ্ছে কারণটা কি। যে আমার যে এই দুশ্চিন্তাটা হচ্ছে যে কোনো বিষয়, সেটা টাকা পয়সা হতে পারে, শরীর হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, মেয়ে স্কুল থেকে কেন দেরি করে আসছে সেটা হতে পারে। ঠিক আছে, যে কোনো জিনিস যখন আমাকে অতিরিক্ত ভাবাচ্ছে এবং তার থেকে আমি বেরিয়ে আসতে পারছি না, তখনই তোকে বুঝে নিতে হবে যে তুই ব্রেনকে সেরম ভাবে খাটাচ্ছিস না কোনো গঠনমূলক কাজে। যেমন? আমি তোকে একটা সামান্য উদাহরণ দিই। যে আজকে যদি তুই ধর পুজো করছিস, মেয়ের দুপুর দুটোয় বাড়ি ফেরার কথা, তুই ঠাকুর ঘরে ঢুকলি এবং তুই পুজোয় বসলি, তুই জানিস যে মেয়ে 2:10 ঢুকে যাবে। এবারে পুজো দিচ্ছিস, তুই যদি সত্যি সত্যি যদি ঠাকুরকে ডাকিস বা জপ করিস বা পুজোতে মন দিস, তখন কিন্তু দুটো জিনিস হবে। এক হচ্ছে তোর মনটা ব্যস্ত হয়ে পড়বে সেই পুজোর কাজে বা সেই জপে, যে নামটা জপ করছিস সেই নাম জপে মনটা ঢুকে গেল, মানে তুই ব্রেনকে একটা কাজ দিলি। আর দ্বিতীয় হচ্ছে এই ফাঁকে যদি তোর চিন্তাটা আসেও যে মেয়েটা তো মনে হয় এখন এলো না, সঙ্গে সঙ্গে তোর মনে হবে যে ঠিক আছে, ও আসবে খন, আমি আমার কাজটা তো আগে করি। কারণ তুই তো ব্রেনকে অলরেডি একটা কাজ দিয়ে রেখেছিস, ও তখন বলবে আমি আগে কাজটা সম্পন্ন করি তারপরে উঠে দেখছি। আমার তো উঠতে এখনো 0.5 ঘন্টা 45 মিনিট সময় লাগবে, তার আগে তো আমি কিছু করতে পারবো না। আমাকে তো পুজোয় যখন বসে পড়েছি আমি কি উঠতে পারবো? মেয়ে এলেও আমি তাকে দুটো কথা বলতে পারবো না, গিয়ে দরজাটা দেখতে পারবো না যে মেয়ে এলো কি এলো না, হয়তো এসেছে হয়তো আসেনি। তো মনটা তখন কি হয়, আগে এই যে কাজটা দিলি সেই কাজে মনটা ঢুকলো এবং মন, আমরা কি পুজো করতে করতে উঠতে পারি না তো? পারি কি? ওঠা না। উচিত নয়। আমরা যদি পুজোয় বসি, সেই আসন ছেড়ে কিন্তু একবার আসনে বসলে সেই আসন পুজো কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু উঠতে নেই সেই আসন ছেড়ে। তবেই তোর সেই কর্মটা সঠিকভাবে হলো। এই আসন ছেড়ে না ওঠার পেছনে একটা সাইন্টিফিক কারণ আছে। আসনের মধ্যে কোনো শক্তি নেই, কিন্তু সেই তুই যে যখন একটা মুদ্রায় বসছিস, একটা আসনে তুই বসছিস, আসন মানে দুটো, একটা হচ্ছে শারীরিক ভঙ্গিমাটা, পশ্চারটা, যেটাকে আমরা বলি আসনা। আর একটা হচ্ছে আসন, মানে যেই বস্ত্রটার ওপরে তুই বসে পুজোটা দিচ্ছিস, দুটোই আসন। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, যেই জিনিসটা যেই পীরের ওপরে বসে তুই প্রার্থনা করছিস, সেটার সাথে কিন্তু এর কোনো যোগ নেই। যোগটা হচ্ছে যে যেই বুঝতে আসনা, পেরেছি। যেই আসনায় তুই বসেছিস পুজোটা পশ্চাৎ। করছিস, যেই পশ্চারে বসেছিস, ওটা তো একটা এনার্জি জেনারেট করার জন্য তুই পশ্চারটা বসছিস। মানে ওই ধর পদ্মাসন, বোঝার সুবিধার জন্য, তো পদ্মাসনে যখন তুই বসলি ওটার তো একটা ক্রিয়া চালু করে দিলি তুই। এবারে তুই যদি মাঝখান থেকে ছেড়ে চলে যাস, তাহলে কি হবে, যে এনার্জিটা তুই তৈরি করতে চাইছিলি সেটা মাঝপথে বিঘ্ন ঘটবে। এবং সেটা ঘটলে পরে তখন তার থেকে ভালো তো হবেই না, উল্টে ক্ষতি হতে পারে। মানে যদি এটা বারবার কেউ করে, তার থেকে পুজোয় না বসা ভালো। বুঝাতে পারলাম? তো যখন তুই এই নিয়মটা জেনে গেলি, তখন কি হলো, তুই তুই পুজো যখন বসছিস, তুই দেখলি 2 বাজে, 2:10 মেয়ের ঢোকার কথা, পুজো আরম্ভ করতে করতে 2:15 বাজে, তুই জানিস আসন ছেড়ে আমি এখন আর উঠতে পারবো না। তাহলে দুটো জিনিস, তাহলে আমাকে কাজটা একমাত্র শেষ, প্রথম কথা শেষ করতে হবে যে কাজটা নিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমি পুজোটা দিচ্ছি কিসের জন্য? কারণ তার উপরে আমার আস্থা আছে তবেই তো পুজোয় বসছি। আমি তো নাটক করার জন্য পুজোয় বসছি না, যে লোকে দেখবে, ঘর ঠিকই। পরিষ্কার হবে, ধূপকাঠি হ্যাঁ। দেবো, লোকে বলবে দেখো ঘরে কত পুজো আচ্চা, কত সবাই ঠাকুর ভক্ত, তার জন্য তো নয়। পুজোয় বসছিস মানে তুই আছিস আর তোর সামনে তোর দেবী আছে বা দেবতা আছে। তো সেই দেবতার সামনে তো তুই নাটক করার জন্য বসছিস না। যদি তাকে তাকে যদি তুই বিশ্বাসই না করিস, তাকে যদি তুই ভরসাই না করিস, তাকে যদি তুই আপন বলেই না ভাবিস, তাহলে অমন পুজোয় বসছিস কিসের জন্য? তাই না? কিন্তু
এরামও তো হয়, কিন্তু এরাম, হ্যাঁ সে তো 100 বার, কিন্তু এরামও তো হয় তুমি পুজোয় বসেছো, যতই পুজোয় মন দিতে চাইছো সেই ব্রেনটা ওইদিকেই চলে যাচ্ছে, মেয়ে এসছে কিনা, মেয়ে ফিরেছে কিনা, সেই যে চিন্তাটা তোমার, তো এটা তো তোমাকে অ্যাকচুয়ালি তোমার পুজোর মধ্যে তোমাকে তো ডিস্ট্র্যাক্ট করছে তোমার মাইন্ড। না, না, এটা হবে, এটা প্রথম প্রথম হয়, এটা অভ্যাস, যার জন্যে ওই যে একদিনে এই বদ অভ্যেসগুলোকে তো ছাড়ানো যায় না। তুই যেটা বলছিস, এই চিন্তা হুম হুম করাটা, সেটাকে মেডিকেল ভাষায় বলছে অ্যাংজাইটি। এটা একটা অসুখের নাম। অতিরিক্ত চিন্তা যখন করছিস, মানে তুই বুঝতে পারছিস যে এই চিন্তাটা আমাকে কষ্ট দিচ্ছে, সেটাকে কিন্তু মেডিকেল ভাষায় বলা হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি কিন্তু এটা অসুখ। আমি বলছি না যে তার মানে কাউকে পাগলা গারদে গিয়ে থাকতে হবে, তা নয়, কিন্তু এটা হচ্ছে একটা অসুখ। সেই অসুখটার জন্মটা কিসের থেকে হয়? যখন তোর কোনো কাজ দিচ্ছিস না তুই ব্রেনটাকে, তুই খালি টাইম পাস করছিস। টাইম পাস মানে কি? মানে টিভি দেখে কাটাচ্ছিস, গল্পের বইও পড়ছিস না, কারণ গল্পের বই পড়লে কিন্তু সেটা একটা অন্য রকমের কাজ হয়ে গেল। ঠিক আছে, গল্পের বই পড়তে পড়তে কিন্তু তুই এরকম হতে পারবে না যে তুই গল্পের বইটা পড়ে গেলি কিন্তু মানেটা বুঝলি না, তা হয় না। তোকে গল্পের বইয়ে ঢুকতে হবে, মগ্ন হতে হবে, একাগ্র হতে হবে, মানে কি, কনসেন্ট্রেট করতে হবে। এখনকার দিনে সব থেকে বড় সমস্যা হয়ে গেছে যে আমাদের কাছে অঢেল সময়। এই চিন্তাটা যাদের আসে তাদের কাছে মেনলি অঢেল সময় আছে। আগেকার দিনে, আমি আজকেই সব ভাবছিলাম সকালবেলা যে আজকে কি নিয়ে আলোচনা করা যায়। তো আজকের বিষয়টা আমি রাখবো হচ্ছে যে, যেরকম বললাম যে ডিপ্রেশন কাটে, বললাম না, গতকাল বলেছিলাম হুম। যে হ্যাঁ। 3টে থেকে 5টা এমন কাজ তোমাকে করতে হবে যেটা তোমাকে রাত্রির বেলা শোয়ার সময় তৃপ্তি দেবে, যে তৃপ্তি আমি, দেবে। হ্যাঁ। এবারে সেটা সব সময় যে মানুষ সংক্রান্ত হতে হবে তা কিন্তু নয়, না। সেটা জন্তু জানোয়ারও হতে পারে। ঠিক আছে, এমনও করতে পারিস যে তোর 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 পকেটে হয়তো 50 টাকা আছে। ঠিক আছে, সেই 50 টাকা দিয়ে তুই 5টা জলের বোতল কিনলি, কিনে তুই শ্মশানে চলে যা। দেখবি কাউকে কাউকে না কাউকে পাবি যে যার তেষ্টা পেয়েছে। তাকে তুই চিনিসও না। জলের বোতলের সিলটা খুলবি না খালি, নয়তো সে ভাবতে পারে অন্যরকম। হুম ঠিক আছে, কিন্তু ওই 5টা জলের বোতল, 10 টাকা দামের 5টা জলের বোতল নিয়ে শ্মশানের সামনে চলে যা। ঠিক আছে, বা কোনো সরকারি হাসপাতালে চলে যা, দেখবি ওখানে প্রচুর লোক আছে যাদের তুই অকারণে সাহায্য করতে পারবি। তো দেখে মনে হবে যে এই লোকটার প্রয়োজন, এবং তাকে তুই ওই 3টে জলের বোতল দিয়ে বা একটা জল খাইয়ে তুই কিন্তু তৃপ্তি পাবি। তো এই পথটা তোকে খুঁজে বার করতে হবে যে তুই এই যে তৃপ্তিটা, এই 5টা যে কাজ আমি বললাম সারাদিনে তোকে করতে হবে, সেই 5টা কাজ তুই কি কি করবি সেটা তোকে খুঁজে বার করতে হবে, এবং সেটা যেন মোনোটোনাস, মানে এক ধরনের না হয়ে যায় প্রত্যেক দিন। তাহলে সেটা আবার স্বভাব হয়ে যাবে। বোঝাতে পারলাম? প্রত্যেক দিন পাড়ার সামনে একটা কুকুরকে তুই বিস্কুট কিনে খাওয়াচ্ছিস, এবারে হুম কুকুরটা কি হবে, চতুর্থ দিনের দিন কিন্তু তোর কাছ থেকে আশা করবে যে ও আসছে আমাকে বিস্কুট দেবে। তখন কিন্তু হুম না দিলে পরে তোর একটা মনে অন্য কষ্ট হবে। সেই জন্য আমি বলছি যে অভ্যেসে পরিণত করবি না, মানে যেই কাজটা করছিস সেটা প্রত্যেক দিন যেন আলাদা আলাদা হয়, এবং বিভিন্ন ব্যক্তির সাথে যেন হয়। বা প্রকৃতির কাজ ধর, একটা দেখলি একটা বট গাছ, বট গাছ অশ্বত্থ গাছ বাড়ির পাশে রাখতে নেই, অধিকাংশ লোক ছিঁড়ে ফেলে দেয়। দেখলি পড়ে আছে, গাছটাকে তুলে একটু স্কুটিতে করে, তোর পয়সাও খরচা করতে হবে না, হেঁটে হেঁটে গেলি, তোদের ওখানে গঙ্গা আছে, গঙ্গার পাশে গিয়ে ডালটা পুঁতে দিয়ে আসলি, তুই জানিস গাছটা বড় হবে। এটাও কিন্তু একটা সময়, হয়তো প্রথম দিন তোকে আনন্দ দেবে না, কিন্তু যখন দেখবি গাছটা ঝাঁকড়ে উঠেছে, এটা মানে 2 ফুট 4 ফুট হুম উঠেছে, তখন কিন্তু তুই আর চোখে দেখবি আর মনে মনে ভাববি, দেখো আমি কিন্তু তোমাকে বসিয়েছি, গাছটা আছে, ভাল লাগবে। ঠিক আছে, তো এইগুলো তোকে খুঁজে নিতে হবে এই কাজগুলো। এই জন্যই বললাম, তো যেটা বলছিলাম যে এই কথাটা বলতে গিয়ে আমি বললাম যে এই কাজটা কেন প্রয়োজন, কারণ তাহলে মানুষ ডিপ্রেশনে পড়বে না। এই যে বাচ্চারা যে, মা ভালো লাগছে না,
অকারণে। ভালো লাগছে না, পড়তে বস। আর কত পড়বো, ছবি আঁক। না, ছবি আঁকবো না। তাহলে গান কর। গান তো সকালবেলা করলাম। এবারে তুই তো টিভি দেখতে দিবি না, মোবাইলও দিবি না, রোদ্দুরে খেলতেও যেতে দিবি না। তাহলে ও বেচারা করবে কি? তাই ও ভাবছে ভালো লাগছে না, ও তাই বলছে। কারণ ওর ওর ব্রেনটা তো কিছু করতে চাইছে। এবার তুই করতে দিচ্ছিস না, ও আটকে রাখছিস। এবারে ছোটদের ব্রেন অনেক বেশি এনার্জি কনজিউম করে বাচ্চাদের ব্রেন। সুতরাং ওদের ব্রেন সবসময় একটা কিছুর মধ্যে ইনভলভ হতে চায়। এবারে আমাদের ভেতরেও কিন্তু সেটা হয়, কিন্তু আমরা সেটাকে ইগনোর করি, অবহেলা করি। অবহেলা করে 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 একটা সময় গিয়ে তখন চলে আসে যে আমি কোনো কাজ সারাদিনে না করে আমি খালি চিন্তাই করে যাচ্ছি। সেই জন্য বললাম এটা একটা অসুখ। এবারে তার থেকে বেরোনোর বা ডিপ্রেশন থেকে বেরোনোর সব থেকে ভালো উপায় হচ্ছে যে প্রত্যেক দিন, মানে আমি দুটো মেন জিনিস বলে দিচ্ছি। যার যার মন ভালো নেই, মন ভালো লাগছে না অনেক দিন ধরে, যার যার, তাদেরকে আমি দুটো জিনিস বলছি যেটা করা খুব সহজ। সেটা হচ্ছে জলটা আমাকে প্রপার খেতে হবে। এক, সারা দিনে জলটা আমাকে পরিমাণ মতন খেতে হবে। আমি বেশিও বলছি না, কমও বলছি না, পরিমাণ মতন খেতে হবে। যখন খাবো, জল তেষ্টা যখন পাবে, তখন আমি নিয়ম করে অন্তত যেন 1/2 লিটার জল খাই। ওই এক ঢোকে হয়ে গেল, ছেড়ে দিলাম, আবার সেই 4 ঘন্টা পরে আবার মনে হলো, তখন এক ঢোক খেলাম। এইটা করলে হবে না। তাহলে জলের কনজাম্পশনটা প্রপার রাখতে হবে। এক, এটার পেছনে সাইন্টিফিক কারণ আছে। তাতে কি হচ্ছে, তোর শরীরটা ক্লেন্স হয়ে যাচ্ছে, যেই দূষণটা তোর শরীরের ভেতরে জড়ো হচ্ছে। কারণ যখন তুই চিন্তা করছিস, তখন তুই লক্ষ্য লক্ষ্য করে দেখবি সব থেকে মানে ধর কখনো চিন্তা করছিস, চিন্তা করতে করতে আমার এই ভিডিওটা শোনার পরে তুই খেয়াল করবি এবারে যে যখন তুই এরকম চিন্তা করছিস, তোর কিন্তু নিঃশ্বাসটা প্রপার হচ্ছে না, নিঃশ্বাসটা প্রায় থেমে গেছে গেছে। এবারে যখন মনে পড়লো, তখন তুই জোরে একটা নিঃশ্বাস নিয়ে, কি গো এখনো এলো না বাড়িতে, মানে তুই নিঃশ্বাসটা ঠিকভাবে নিচ্ছিলিস না। বোঝাতে পারছি আমি কি বললাম? বুঝলি এটা? হুম। যে এগুলো যখন তুই এক্সেসিভ টেনশন। এক্সেসিভ টেনশনে তোর নিঃশ্বাসটা পড়ছিল না ঠিকভাবে। এই নিঃশ্বাস যেহেতু পড়ছিল না, সেই জন্যে তোর যে শরীরের ভেতরে টক্সিসিটির মাত্রাটা, টক্সিসিটি মানে দূষণমূলক, মানে দূষিত, মানে যা কিছুই হতে পারে, সেটা বায়ুও হতে পারে বা কেমিক্যালস হতে পারে, কারণ আমাদের শরীরে তো মেনলি কেমিক্যালের খেলা, ইলেকট্রিসিটি আর কেমিক্যালস। তাহলে এইগুলো ঠিকঠাক ক্লিয়ারেন্স হয় না, সেই জন্য আমি বললাম আগে জল খেতে হবে। এক, আর দ্বিতীয় হচ্ছে, আমি দুটো কাজ বলেছি, 2 নম্বর হচ্ছে সারা দিনে অন্তত 0.5 ঘন্টা হাঁটতে হবে। এবং শুধু হাঁটলে হবে না, গান করে হাঁটতে হবে। আমি কোনো ধর্মের কথায় যাচ্ছি না, কোনো মন্ত্রের কথায় যাচ্ছি না, ঠিক আছে? কোনো ঠাকুর দেবতা কিচ্ছু নেই। দেখবি এটুকুই করতে ইচ্ছে করবে না তোর, কারণ তোর স্বভাব হয়ে গেছে চিন্তা করা। তোকে এই যে সামান্য দুটো জিনিস বললাম, জলটা হয়তো 2 দিন খাবি, 3 দিনের দিন ভুলতে আরম্ভ করবি। ও বাদ দাও, ও কিছু হচ্ছে না। খুব সহজেই তুই অনুমান করে নিবি ও অযোধ্যা ভুল কথা বলেছে। করে দেখ। বেশি নয়, 3টে মাস কর, ফল তুই নিজে পাবি। 3টে মাস জলটা পরিমাণ মতন খা। আর প্রত্যেকদিন 0.5 ঘন্টা হাঁট। এবং যখন হাঁটবি, তখন গান করতে হবে, এটাই হচ্ছে তোর টার্গেট। প্রাণ খুলে গান কর। কে দেখছে কে এর দেখছে না, পেছনে লজিক? ব্রেনটাকে কাজ এর দিচ্ছিস। পেছনে লজিকটা কি? দেখ, এক হচ্ছে হাঁটছিস, যখন হাঁটছিস তখন তোর, এই যে বললাম যে তুই যখন চিন্তা করছিস নিঃশ্বাসটা ঠিকভাবে পড়ছে না, যখন তুই হাঁটতে আরম্ভ করবি 0.5 ঘন্টা, তখন কিন্তু তোর এই শরীরের ভেতরে যে নিঃশ্বাসের সারাদিনে, মানে 24 ঘন্টার মধ্যে 0.5 ঘন্টা অন্তত তুই প্রপার ব্রিদ ইন ব্রিদ আউট করছিস, কারণ তুই তো এক্সারসাইজ করছিস। ঠিক আছে? তাহলে আমি কিন্তু শরীরের কথাই বলছি। জল খাচ্ছিস পরিষ্কার করার জন্য। আর দ্বিতীয় তুই কি করলি, ম্যানেজ করলি, সেটা হচ্ছে ব্রিদ ইন ব্রিদ আউট। এবারে আমি যদি তোকে বলি 0.5 ঘন্টা ধরে তুই ব্রিদ ইন ব্রিদ আউট কর, করবি না তুই, আমি জানি। মানে ব্যাপারটা হয়ে গেল
বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী পাতা খাচ্ছি না, ওষুধের দোকান থেকে তুলসী ড্রপ নিয়ে আসছি। হ্যাঁ। আর সেই তুলসীটাই খাচ্ছি যখন আমার পুজোর বাটার মধ্যে দেওয়া হচ্ছে। মানে এমনি বললে হবে না। ঠিক আছে। এমনি তুলসী পাতা যদি কাউকে বলা হয় রোজ বাড়ি থেকে তুলে খা, কেউ খাবে না। কিন্তু একটা প্রসাদ দাও, তাতে যদি তুলসী পাতা থাকে, সে ভয়ে তুলসী পাতা ফেলবে না, ওই যে প্রসাদ সমেত খেয়ে নেবে। তো তাহলে ব্যাপারটা সেই জায়গায় দাঁড়াচ্ছে, যদি আমাকে এমনি হাঁটতে বলা হয় আমি হাঁটবো না, কিন্তু যদি গান করে হাঁটতে বলা হয় তাহলে আমার এই মানে, যদি আমাকে এমনি নিঃশ্বাস নিতে বলা হয়, ব্রিদিং ব্রিদ আউট, কেউ করবে না। হয়তো একদিন করলো, দুদিন করলো না, ওই যেটা বললে তুমি, ও কিছু হচ্ছে না, লাভ হচ্ছে না, ও বেকার ওইসব, মানে এরকম একটা এক্সকিউজ দিয়ে ও আর বন্ধ করে দাও। হ্যাঁ, কিন্তু যদি ওর বলা কাছে হয় হাঁটতে, ও হাঁটলে অনেক। সব থেকে বড় কথা, ওর ধৈর্যেই পোষাবে না 0.5 ঘন্টা একটা জায়গায় বসে নিঃশ্বাস খালি নেবো আর হুম ছাড়বো। হুম হুম সেই ধৈর্যেই কারোর হুম। পোষাবে না প্রথম প্রথম। কিন্তু যদি আর তোকে যার আমি জন্য বলি, আজকে তো বাড়িতে, যার জন্য তো আজকাল কোনো বাড়িতে কেউ আসন করেই না, এটা তো ধৈর্যের কাজ। হ্যাঁ, ওই একদিন দুদিন বসলো, তিন দিনের দিন দূর, সে হ্যাঁ, আজকে কালকে করবে। আর তারপরে কি, যারা করে যাচ্ছে তারা আবার ছাড়তে পারে না। কিন্তু যারা প্রথম প্রথম হুম করে, হুম ওই 2 দিন 4 দিন করলো, আয়নার সামনে দাঁড়ালো, দেখো তো একটুখানি মাসেলটা হয়েছে, আমি হুম এক্সারসাইজ করছি, মাসেলটা বেড়েছে। এবারে প্রত্যেক দিন তো আর তোর 6 ইঞ্চি করে মাসেল বাড়বে না তুই 3 দিন এক্সারসাইজ করার হুম পরে। হুম ঠিক আছে, হুম 1 মাস করলাম, খুব একটা ভালো রেজাল্ট পেলাম না। যেহেতু 1 মাসে যা রেজাল্ট হুম। তাই তো দেবে। তুই তো 1 মাসে তুই হ্যাঁ, ফড়িং থেকে তো আর এক বছরের রেজাল্ট দেবে না। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। তাহলে আমার কাছে ওই ধৈর্য নেই। 1 মাস করলাম, ও ধুর আমার দ্বারা এক্সারসাইজ হবে না, ওতে কিছু হয় না, মানে একটা অজুহাত। সেই জন্য বললাম যে যদি তোর কাছে এটা মনে হয় যে আমার চিন্তা করাটা, মানে চিন্তা চেপে বসছে, কারণে হোক অকারণে হোক যেটাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। কারণেও চিন্তা করে মানুষ, অকারণেও চিন্তা করে, আবার দুশ্চিন্তাও করে। মানুষ নিজে বুঝতে পারে না যে কোনটা তার, মানে কোনটা দুশ্চিন্তা আর কোনটা চিন্তা। যখন সেটা আমার সাথে কারেক্ট। ঘটছে, আমি বুঝছি যে ওটা চিন্তা। কিন্তু তুই যখন কাউকে কাউকে সেটা এক্সপ্রেস করবি, কাউকে বলবি, সে তখন বুঝতে পারবে যে এটা কিন্তু ও চিন্তা করছে না, এটা ও দুশ্চিন্তা করছে, মানে যেটার প্রয়োজন নেই। তো এটা যদি তোর তোর কাছে সমস্যা হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি খুব সিম্পল 2টো জিনিস বললাম। এক হচ্ছে জল পরিমাণ মতন খেতে হবে সারাদিনে। এবারে পরিমাণ মানে কি, 3 থেকে 4 লিটার, তাই তো সারাদিনে। স্পেশালি গরমকালে তো লোকে আরো বেশি খাবে, আর হুম হুম শীতকালে অন্তত কম করে 2 লিটার। ঠিক আছে, দরকার হলে তুই ফুটিয়ে খা, উষ্ণ উষ্ণ গরম জল খা, হুম। তাতেও অসুবিধা নেই। কিন্তু জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, জল খাওয়ার পরিমাণ এক। দ্বিতীয় হচ্ছে হাঁটতে হবে, কতক্ষণ হাঁটতে হবে, 0.5 ঘন্টা হাঁটতে হবে। আর হাঁটার সময় তোকে কি করতে হবে, গান করতে হবে। কারণ তুই যখন হাঁটছিস, চিন্তাটা কিন্তু তখনও তোর মনের ভেতরে বসে থাকতে পারে, বসে যেতে পারে। মানে তুই হাঁটছিস কিন্তু চিন্তা করছিস, তখনও তুই চিন্তার হ্যাঁ চিন্তার হ্যাঁ মধ্যেই হাঁটছিস। এতে কি হয়, অনেক সময় যে এই দুর্ঘটনাগুলো ঘটে, যে হাঁটতে হাঁটতে সাইড দিয়ে গাড়ি চলে এলো, আমি খেয়াল করলাম না কারণ আমি চিন্তা করছিলাম। এটা অনেকের সাথে ঘটে। সেই জন্য আমি বলছি যে যাতে এই চিন্তাটা তখন ঢুকতে না পারে মাথার ভেতরে, সেই জন্য কি করতে হবে, গান করতে হবে। যে কোনো গান, তুই গান গাইতে পারিস আর না পারিস, তোকে গান গাইতে হবে। এটা হচ্ছে বা ক্লস। এটা তো জব করলেও হয়, জব করতে করতে না, হাঁটছি। না, দেখ, হবে না? সব সময় ওটা তো সবকিছু আমি কর। ব্রেনকে একটা কাজ দিচ্ছি। না, দেখ, জপের উদ্দেশ্যটা কি? জপের উদ্দেশ্য ধ্যানে নিয়ে যাওয়া। আচ্ছা। সাইকেল চালাতে চালাতে জব করলে পরে সেই জবে তোর ফল হবে না। আর যদি ফল দেয়ও, তাতে কিন্তু একটা বিঘ্ন ঘটতে পারে। কারণ জব তোকে কি করবে, একটা তোর ব্রেনটাকে খালি করে দেবে। যখন জব করছিস রাম 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 করতে করতে একটা সময় তোর মাথাটা পুরো খালি করে দিল, এই খালি যখন হয়ে গেল, তারপরেই, মানে এটাকে কিন্তু মেডিটেশন বলে। যে প্রথমে কি হয়, প্রথমে আরম্ভ হয় আমি খালি নাম করছি, নাম জপ করছি এক জায়গায় বসে, তখন কিন্তু মেডিটেশন আরম্ভ হয়নি। মেডিটেশন করো কখন আরম্ভ হয়, যখন আমি এক জায়গায় চুপ করে বসে আছি, আর মুখ দিয়ে না হলেও ভেতরে ভেতরে রাম নাম জপ হয়েই চলেছে।
আরম্ভ হয়ে গেল মেডিটেশন। এটা এক ধরনের মেডিটেশন। তার মানে কি, তোর ব্রেনটা খালি হয়ে গেল। এটা হতে 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 সমাধিতে যায়। তো এটার গোলটা মানে নাম জপ করার গোল, গোল মানে কি? পারপাসটা আলাদা। হ্যাঁ, মানে এর এর উদ্দেশ্যটা আলাদা। নাম জপ, উদ্দেশ্যটা য- আলাদা। যদিও তুই নাম জপ সব সময় করতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই, সেটাও ভালো জিনিস। কিন্তু আমি তোকে একটা ওষুধ দিচ্ছি, সেই ওষুধটার মধ্যে নাম জপ করলে হবে না। সেখানে তোকে গানই করতে হবে। আর আমি কেন গান করতে বলছি, কারণ এটা আমি আমার নিজের উপরে প্রয়োগ করেছি, ফল পেয়েছি, তাই তোকে বলতে পারছি। আচ্ছা। আমি এমনি বললাম না যে মন থেকে মন গড়া কথা, আমি সেটা বলি। আমি প্রয়োগ করেছি নিজের উপরে, ফল পেয়েছি, তাই তোকে আজকে আমি বলতে পারছি যে এটা সবাই করে দেখুক। কিন্তু হ্যাঁ, 3 মাস টানা করতে হবে। ব্রেনকে সে একটা কাজ দিল, এবং ব্রেন অকিউপাই হয়ে গেল, ব্রেন আর দুশ্চিন্তা চিন্তা কোনো দিকেই গেল না। কিন্তু সে যখন 8 ঘন্টা পর ফিরে বাড়িতে আসবে, তারপর আবার তো সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান। না, এটা আমি কেন দিলাম, জ্বরটাকে খোলার জন্য। আগে জ্বরটাকে তো খোল। আচ্ছা। তোর যে জ্বরটা, যেটা তুই একটু আগে তুই বললি, আমি এটা কার জন্য বললাম? যারা ডিপ্রেশনে ভুগছে তাদের জন্য বললাম। তার মানে তাদের একটা জট অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে তুই বললি যে আমি পুজোয় বসলাম, কিন্তু পুজোতেও মন বসছে না, আমার চিন্তাটাও এখানে চলে যাচ্ছে। এটা কিন্তু সবার হয় না, এটা তোর হচ্ছে, কিন্তু সবার হয় না। তার মানে কি, একটা জট পড়ছে, পড়ে গেছে বলবো না, পড়ছে। তো এই জায়গাটা থেকে তোকে বেরোতে হবে তো আগে। তখন তো তুই বুঝতে শিখবি যে না, ঠিক আছে, আমাকে ধৈর্য ধরতে হবে, চিন্তা করে কোনো লাভ নেই। বোঝা গেল আমি কি বলছি? এবারে যখন তুই এই 3 মাসে যখন ফলটা পাবি, ফলটা কি পাবি? দেখবি যে চিন্তাটা অকারণে আসবে না, বা অনেকটা কন্ট্রোলড ওয়েতে আসবে, কমে যাবে চিন্তাটা, রাতে ঘুম ভালো হবে। এই চিন্তা এমন একটা জিনিস, মানুষের ঘুম কেড়ে নেয়। খেলাম দিলাম, সবাই ঘুমিয়ে পড়লো, আমি শুয়ে শুয়ে চিন্তা করছি, এটা কোনো অর্থ আছে? চাইছি ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারছি না। কেন? না, মাথায় চিন্তা ঘুরছে, হয় এটা নয় সেটা। উম, চেষ্টা করছি যাতে চিন্তাটা না আসুক, ভাবছি যে না, এটা ভাববো না, কিন্তু সেই ঘুরে ফিরে অন্য একটা ভাবনা চলে আসছে। মানে এটা একটা অসুখে পরিণত হচ্ছে। তারপরে একটা সময় ডাক্তারের কাছে যাবি, ডাক্তারবাবু আমার না ঘুম ভালো করে হচ্ছে না। ডাক্তারবাবু তো বুঝতে পারবে না যে তোর চিন্তার কারণে ঘুম হচ্ছে না, তোকে একটা ঘুমের ওষুধ লিখে দিল, মানে ভুল ট্রিটমেন্ট, তাই না? আর যদি বলিস চিন্তার কারণে ঘুম হচ্ছে না, তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট দেবে, সেখানেও তোর শরীরের ওপরে একটা কেমিক্যাল দিলি। কিন্তু কি হলো, এই যে আমি তোকে বললাম জলটা খেতে, মানে কি, শোধন করা। ঠিক আছে, শরীরটাকে যে আমি ক্লেন্স করব, সেটা তো আমি করছি না। তা ওষুধ খেয়ে কি হবে? আমার শরীরের ভেতরে যে কেমিক্যালসটা, মানে বদ কেমিক্যালসটা, মানে যেটাকে আমরা বলি, ধরে নে ফর এক্সাম্পল, কোলেস্ট্রল, যেটা হার্মফুল কোলেস্ট্রল। কোলেস্ট্রল তো দু ধরনের হয়, একটা ভালো একটা হ্যাঁ, খারাপ। ব্যাড আর গুড। ঠিক আছে, তা এই যে খারাপ কোলেস্ট্রলটাকে বার করার আমি কোনো উপায় তো করলাম না, তাই না? সেই জন্য বললাম জলটা খেতে। সেখানে আমি তোকে বলছি না যে যা একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট খা, অ্যান্টি অ্যাংজাইটি খা, একটা ঘুমের ওষুধ খা। কারণ তুই যাই কর না কেন, ঘুরে ফিরে দিনের শেষে তোর শরীরটাকে পরিষ্কার করতে হবে ভেতর থেকে, পরিচ্ছন্ন করতে হবে ভেতর থেকে, এবং মনটাকে একটা কাজ দিতে হবে। এই হলো সমাধান, প্র্যাকটিক্যালি। আর আমি গ্যারেন্টি দিচ্ছি, এটা কেউ করবে না, স্পেশালি তারা করবে না যারা ভালো নেই, তারা করবেই না। তাদের মন তাদেরকে করতে দেবে না। মন তাদেরকে করতে দেবে না বলতে কি বলছি, যেরকম ধর, ভোরবেলা তোকে ঘুম থেকে উঠতে হবে, নিজে নিজেই উঠতে হবে। এবারে ধর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে,
তোকে স্কুলে বা অফিসে পৌঁছতে হবে হচ্ছে 7টায়। তুই জানিস যে আমি যদি 5টার সময় ঘুম থেকে উঠি, তাহলে আমি 15 মিনিট আগে অফিসে বা স্কুলে পৌঁছে যাব। মন তোকে বলবে একটা সময় যে আরো 15 মিনিট ঘুমিয়ে নে না, 15 মিনিট আগে না গিয়ে একদম টাইমে টাইমে ঢুকবি। বুঝতে পারলি আমি কি বললাম? মন তোকে বলবে যে না, এটা তো জেনারেল, সবার জন্য হয়। স্পেশালি শীতকালে। হ্যাঁ, তো মন হ্যাঁ। এই খেলাটা খেলবে। এবারে তোর ভেতরে যদি ডিপ্রেশন থাকে, তাহলে তোর মন ওই যেরকম সকালবেলা ঘুম থেকে উঠতে দেয় না, বলে আরেকটু শো আরেকটু শো, না হয় একটুখানি 5 মিনিট দেরি হবে। মাসে 30 দিনের মধ্যে 29 দিন তো 15 মিনিট আগে গেছিস, একদিন লেট হলে ঠিক কেউ কেউ কিছু বলবে না। ঠিক আছে, মন এইসব নানা রকম জিনিস তোকে বোঝাবে। এটা গ্যারেন্টি দিচ্ছি আমি এখনই, যে তোকে করতে দেবে না, তোর মনই তোকে করতে দেবে না। কারণ তোর মন এখন চিন্তা করতে ভালোবাসে, ওটা ওর হ্যাবিটে পরিণত হয়ে গেছে। এবারে অন্ধের মতন যদি আমার কথাটা তুই 3 মাস ফলো করিস, 3 মাস পরে আমাকে জানাবি যে রেজাল্ট পেলি কি পেলি না। যদি না পেয়ে থাকিস, আমাকে এই চ্যানেলের মাধ্যমেই, যদি কোনো বন্ধু থাকে বা কোনো দর্শক শ্রোতা যদি থাকে, তারা লিখে জানাক 3 মাস পরে যে আমি উপকার পাইনি। আমি তার সাথে পার্সোনালি কথা বলবো। এই প্রয়োগটা করার পরেও যদি কারোর উপকার না হয় 3 মাস পরে, যদি ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে এই ভিডিওর নিচে তো কমেন্টের জায়গা আছে, সেখানে 3 মাস পরে হুম, কেউ হুম। কমেন্ট করে জানা যে হ্যাঁ রজতদা, তুমি বলেছিলে, আমি করলাম, কিন্তু আমার কোনো উপকার হলো না, আমি সেই যেখানে ছিলাম সেখানেই আছি, এখন আমার দুশ্চিন্তা যায়নি। তাহলে আমি তার সাথে পার্সোনালি কথা বলবো, চেষ্টা করব বোঝার। যদি সমাধান আমার কাছে থাকে আমি দেব, যদি না থাকে আমাকে হাত তুলে দিতে হবে। কিন্তু আমি শুনবো, আমি বোঝার চেষ্টা করব যে আমি কোথাও ভুল করলাম কিনা, বা আমি আরো কোনো রকম নতুন উপায় তাকে সাহায্য করতে পারবো কিনা। কিন্তু সেটা 3 মাস পর। আগে 3 মাস কর, অন্ধবিশ্বাসের মতন এটা কর, তুই ফল পাবি। আচ্ছা, মানে দিনে 2 থেকে 3 লিটার জল, আর আধ ঘন্টা করে হাঁটা, এবং গান করতে করতে, এটাই তুমি বললে? হ্যাঁ, গান করতে করতে হাঁটতে হবে। ঠিক আছে, মানে ওটাই কাজ ব্রেনকে তোকে দিতে হবে। এতে দেখ, একদিনে হবে না কিছু, সেই জন্য আমি 3টে মাস সময় চাইছি। একদিনে হবে না, এক বুঝতে পেরেছি। সপ্তাহতেও হবে না, না, সে তো স্বাভাবিক। 1 মাসেও হবে না। 1 মাস পর থেকে, তখন তুই না হাঁটতে গেলে তোর খারাপ লাগবে কোথাও একটা। 1 মাস টানা হাঁটার পরে যখন তুই বন্ধ করবি, একদিনের জন্য যদি বন্ধ করিস, তখন দেখবি কোথাও একটা তোর মনে হবে যে আমি একটা কিছু করলাম না আজকে। মানে ভেতর থেকে এটা ফিলিংস আসবে যে আমি একটা কিছু মিস করে গেলাম আজকে। যখন এই ফিলিংসটা আসবে, তখন বুঝবি যে তুই ফল পেতে আরম্ভ করেছিস। বোঝা গেল? আচ্ছা। আর সারাদিন এমনি আর কোনো না, সারাদিন যেমন নর্মাল থাকছো সেমনি তুই থাকবে, যেরকম শুধু আছিস জল সেরকম আর থাক। হাঁটা। হ্যাঁ, ডিপ্রেশনের মধ্যে থেকে বেসিক্যালি এক্সারসাইজ, পিওর এক্সারসাইজ। হাঁটা মানে, মানে আস্তে আস্তে হাঁটা নয় কিন্তু, যেখানে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা ভারী হয়, মানে ডিপ ব্রিদ ইন ব্রিদ হুম, আউট হুম। হয়, সেইভাবে মানে হাঁটা। হন হন করে হাঁটা যেটাকে বলা হয়। না, আমি ওটা বলবো না যে হনন করে, হনন করে হাঁটতে গিয়ে অনেকের আবার হাঁটু ব্যথা চালু হয়ে যেতে পারে। কারোর চেহারা হয়তো ভারী, সে হনন করে হাঁটতে গেল কথা শুনে। আমি হনন হুম, করে কিন্তু বলছি না, আমার উদ্দেশ্যটা বোঝ। হাঁটার উদ্দেশ্যটা হচ্ছে যেন আমার নিঃশ্বাসটা, নিঃশ্বাস প্রশ্বাসটা যেন ঘন হয়, গাঢ় হয়, যেন আমি বুঝতে পুরো পেরেছি। নিঃশ্বাস নিচ্ছি, পুরো নিঃশ্বাসটা ছাড়ছি সেই পরিস্থিতিতে। সেটা কিন্তু টুকটুক করে হাঁটলেও হবে না। আবার তুই যদি দৌড়তে থাকিস, তাহলে মানে এত হাঁপাতে আরম্ভ করবি যে তোর কাজে দেবে না, মানে যেই গোলটা চাইছি আমরা সেটা ফুলফিল হবে না। কারণ আমি যদি এটাই চাই যে নিঃশ্বাস প্রশ্বাসটা জোরে হবে, তাহলে তোর হাঁটতে না বলে আমি বলতে পারি যে তুই দৌড়ো। সেটা তো আমি বলছি না। কারণ আমার হুম, গোলটা হুম। হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। আধ ঘন্টার জন্য আমার নিঃশ্বাস প্রশ্বাসটাকে
আমি ডিপ ব্রিদ ইন, ডিপ ব্রিদ আউট করবো। এবারে ডিপ ব্রিদ ইন, ডিপ ব্রিদ আউট করলে পরে মানুষের অনেক প্রশ্ন থাকতে পারে। ডিপ ব্রিদিং মানে কি? নাভি অব্দি নেব, কত অবধি ছাড়বো? নিঃশ্বাসটা পুরো ছাড়তে গেলে তো আমাকে ঝুঁকে ছাড়তে হবে, ঝোঁকাটা কি উচিত? নানা রকমের প্রশ্ন চলে আসবে, স্পেশালি যৌগিক ভাষায় প্রশ্ন চলে আসবে। ব্রিদ ইন ব্রিদ আউট বলা মানে, ডিপ ব্রিদ ইন ডিপ ব্রিদ আউট বলা মানে অনেক কিন্তু গ্রামাটিক্যাল, গ্রামাটিক্যাল মানে যৌগিক ব্যাকরণের ভাষায় অনেক প্রশ্ন আসতে পারে। সেই জন্যে আমি ব্রিদ ইন ব্রিদ আউট বলছি না, আমি বলছি এমন ভাবে হাঁটার স্পিডটা রাখতে যাতে তোমার নিঃশ্বাস প্রশ্বাসটা যেন বাড়ে, মানে তোমার যেন সারাদিনে তুমি যেই তালে নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছ ছাড়ছো, সেটার থেকে যেন 2 গুণ কি 3 গুণ বেশি হয় তোমাকে, আর সেটা যেন 8 ঘন্টা তুমি ধরে রাখতে পারো। বোঝা গেল? এটা একটা প্রয়োগ বললাম। তো এটার সাথে কিন্তু গতকালের ভিডিওর খুব একটা সম্পর্ক নেই, কারণ গতকাল ছিল হচ্ছে মানে সুখ, তৃপ্তি, আর ছিল হচ্ছে শান্তি, তাই নিয়ে। কিন্তু হ্যাঁ, প্রশ্নটা তো জেনুইন, কারণ তুই যেহেতু তফাৎটা বুঝতে পারিসনি, তুই চিন্তা আর কামনা বাসনা দুটোকে এক করে ফেলেছিস। কামনা বাসনা না, অন্য জিনিস। বেসিক্যালি আমার মানে কন্ট্রোল, হাউ টু কন্ট্রোল আওয়ার মাইন্ড, কিভাবে নিজের মাইন্ডকে আমরা কন্ট্রোলে আনি। কারণ মাইন্ড কখনোই আমাদের কথা মতো চলে না, আমাদেরকে মাইন্ডের কথা মতো চলতে হয়। মানে সেটাই তো ভুল, চিন্তাটা সেইভাবেই আছে। সেইখানেই তো তুই ভুলটা করছিস। আজকে এই যে যত কিছু স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিষয়, সেটার গোড়াটাই হচ্ছে যে আমার মাইন্ড, আমার ব্রেন আমাকে কন্ট্রোল করবে না, আমি আমার ব্রেনকে কন্ট্রোল করব। সেটাই সেটাই সেটাই। কিন্তু আমরা সেটা বুঝি না। এটাই এটা এটা এই যে আমরা গল্প করতে করতে এই কথাটা বললাম, কিন্তু এটা কিন্তু খুব দামি কথা, খুব ইম্পর্টেন্ট কথা, যে আমি আমার ব্রেনকে, এই যে নাম জপ করছি, এটাও কিন্তু আমি কন্ট্রোল করব ব্রেনকে। ব্রেন, আমি যখন নাম জপ করছি, ব্রেন পালিয়ে যেতে পারবে না এদিক ওদিক। মানে কি, আমি ব্রেনকে চালাবো, ব্রেন আমাকে চালাবে না। এটাই হচ্ছে ফাউন্ডেশন। মানে কি বলা হয়, একটা বাড়ির যেরকম ভিত, ভিত, এটাই হচ্ছে বেসিক, হ্যাঁ ভিত। বেসিক জিনিস এটা। এইটাই হচ্ছে ভিত, যে মানে আধ্যাত্মিক জগতে যেতে গেলে পরে প্রধান ভিত হচ্ছে এইটা, যে আমি আমার ব্রেনকে কন্ট্রোল করব, আমি আমার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করব। এবারে দেখ কোথায় যাচ্ছে কথাটা। বলে না, পঞ্চ ইন্দ্রিয়কে হুম কন্ট্রোল করতে হবে, সংযম করতে হবে। হুম তাহলে কি, ইন্দ্রিয়র কথা শুনে আমি চলবো না, তাই না? দেখ, এলো ঘুরে ফিরে কথাটা, বুঝতে পারলি? হুম হুম, হ্যাঁ। যে কি বলছে যোগী পুরুষরা, যে ইন্দ্রিয়র কথায় আমরা চলবো না, সংযমী পুরুষ হতে হবে। সংযমী পুরুষ, সংযম মানে কি? ইন্দ্রিয়কে সংযম করতে হবে। মানে কি, আমার খেতে ইচ্ছে করছে, রাইট। আমার হ্যাঁ। খেতে ইচ্ছে করছে, জিভ দিয়ে জল আসছে, আমি আমি যদি যোগী পুরুষ হই, আমি খাবারটা দিয়ে দেখলাম ভেতরে ওই সাধ্যায় নিজেকে চিনলাম, কি হলো, খুব জোর খিদে পেয়েছে, খিদেটা যেন বেড়ে গেল, দেবো না তোকে খেতে, 15 মিনিট পরে খেতে দেবো, মানে নিজেকেই নিজে বলছি দেবো না খেতে। তো লোভ লেগেছে, খিদে বেড়ে গেছে, আমি তোকে আচ্ছা। দেবো না খেতে। এটা আমি শরীরকে বোঝাচ্ছি না, এটা আমি মনকে বোঝাচ্ছি যে তোর কথা আমি চলবো না। তোমার এই কথাতে আমার একটা জিনিস মনে পড়ে গেল। এই যে সংযম, তোর খিদে পেয়েছে, আমি তোকে খেতে দেবো না, দেখি তুই কি করিস, তোকে 8 ঘন্টা পর দেবো খেতে। এই কথাটাতে একটা আমি খুব সুন্দর যুক্তি খুঁজে পেলাম, এটা আমার সাথে ঘটে আর কি। ধরো সাধারণ দিন, যেদিন আমরা জল খাবার খাই, সব খাবার খাই নিয়ম মতো, টাইম মতো খাই, সেরকমই একটা হঠাৎ কোনো একদিন ওর মধ্যে, ধরো সকালে কিছু রান্না হয়, এবার আমার পেয়েছে খিদে। আমি বললাম, কি গো, কিছু হয়নি, রান্না হয়নি, কিছু খাবো, খিদে খিদে পাচ্ছে। বলছে না, ভালো লাগছে না, বা যাই হোক, গ্যাস ঠিকঠাক জ্বলছে না, বা এইটা নেই বা ওইটা নেই। হ্যাঁ, তখন মনে হয় আরো খিদে বেড়ে গেল আমার, আরো অস্বস্তি বেড়ে গেল। হ্যাঁ, পেটটা কেমন করছে, গাটা গুলাচ্ছে, খেতে আমাকে তো হবেই, তুমি 4টে বিস্কুট হলেও দাও। ঠিক আছে, এরকম একটা ফিলিংস কাজ করে, এবং খেতেও হয় ইনফ্যাক্ট, নাহলে সত্যি শরীর খারাপ হয়ে যায়। কিন্তু যখনই আমার বাড়িতে কালী পুজো হয়, তার আগের দিন বলো বা যখন থেকে প্যান্ডেলের বাঁশ ফাঁস পড়ছে, তখন থেকেই
মনের মধ্যে চলছে অমুক দিন কিন্তু উপোস থাকতে হবে, সারাদিন কিন্তু উপোস থাকতে হবে। এবং বিশ্বাস করো, গোটা দিন কিছু না খেয়ে, শুধু গোটা দিন নয়, সকাল থেকে শুরু হলো, ঘুম চোখ খুললাম, না খাওয়া, পুজো শেষ হচ্ছে রাত্রির 2:30 3টে। এবং আমি খুব ভালো করেই জানি যে যতক্ষণ না পুষ্পাঞ্জলি দেবো, যতক্ষণ না পুজো শেষ হচ্ছে, আমি মুখে একটা খাবার বা প্রসাদ হোক, খাবার হোক, আমি খেতে পারবো না। যাই হয়ে যাক, পারবো না। আর সত্যি সেদিন কোনো শরীরের কোনো চাহিদাও থাকে না। কারণ ওই তুমি যে বললে সংযম, আমি শরীরকে বুঝিয়ে দিচ্ছি তুই যাই করিস, আজকে তুই খাবার পাবি না। মানে মানে তোর ব্রেনটা তোকে কন্ট্রোল করছে না। হ্যাঁ, আমি ব্রেনকে কন্ট্রোল করছি। সেখানে তোর ব্রেন বুঝে গেছে যে একে আমি আর ম্যানিপুলেট করতে পারবো না। কারেক্ট, কারেক্ট। সেই এইটাকেই বলে যে আমি আমার ব্রেনকে চালাচ্ছি। আচ্ছা, মানে সেদিনকে এইবার তুই তো, জিনিসটা ক্লিয়ার হলো। হ্যাঁ তুই তুই তো ব্রেনকে বলে দিচ্ছিস খেতে পাবি না। ব্রেনও তোকে আর মানে শরীর ডিস্টার্ব বল করে না। ডিস্টার্ব করবে না। ঠিক আছে। জানে আজকে বলে কোনো লাভ নেই। হ্যাঁ, কিন্তু অন্য দিন দেখবি যখন ডিস্টার্ব করবে কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন মনে হবে যেন না খেলে হ্যাঁ, পরে এই মাথা ঘুরে পড়ে হ্যাঁ, যাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তার মানে কি ব্রেন কন্ট্রোল করছে এবং শরীরও ব্রেনের কথা শুনে সেই সিমটমস গুলো তোর ভেতরে প্রকাশ পাচ্ছে। হুম, হুম, হুম। একেই বলে একদম কন্ট্রোল করা। যুক্তিসঙ্গত। সংযম করা খুব ভালো লাগলো এই কথাটা, এই যে মানে কথাটা সিরিয়াস ইম্পর্টেন্ট, কিন্তু এট দ্য সেম টাইম খুব আনন্দ লাগলো যে তোর শরীর খিদে পেয়েছে, আমি তোকে খেতে দেবো না, যেভাবে তুমি বললে কথাটা আমার খুব ভালো লেগেছে। তুই যাই করে ফেল, আমি তোকে খেতেই দেবো না। হ্যাঁ, হ্যাঁ, এই খুব এখান ভালো থেকে লাগলো এবং এটা যুক্তিসঙ্গত। এইভাবেই টুকটুক টুকটুক করে মানুষ এগোয়, এইভাবেই নিজের মনের ওপরে টুকটুক টুকটুক করে। আরো বলেছে না যে রাগ হয়েছে, তুমি আগে উল্টো ভাবে 100 মানে 199 করে 1 অব্দি গোনো, তারপরে ঝগড়া করো। তোমার ঝগড়া করতে ইচ্ছে করছে, রাগ হচ্ছে, তুমি উল্টো উল্টো ভাবে 100 থেকে 1 অব্দি গোনো, গুনে তারপরে ঝগড়া করতে যাও। পারবি না, বা তার মাত্রাটা কমে যাবে। মানে ওই কাউন্ট করতে করতে সেই রাগটাও অটোমেটিক্যালি কমতে 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 থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি হ্যাক। সুন্দর জিনিস না? কি সুন্দর জিনিস, আমরা চাইলে কি না পারি। হ্যাঁ, আমরা কিন্তু ওই শিখিনি, শিখছি না, শিখলেও করছি না, যেটা করে এসেছি যেভাবেই চলে এসেছি ওভাবেই চলে যাচ্ছি, তাও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। সেই জন্যই তো এই চ্যানেলটা খোলা, যে যদি দুটো মানুষও এর থেকে উপকৃত না, হয়। স্বাভাবিক। হ্যাঁ। দেখো, দুটো হয় কি চারটে হয় জানি না, আমার তো খুব ভালো, মানে আমার তো খুব উপকার হচ্ছে, এইটুকুনি বলতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক। শেখার কোনো শেষ নেই। কথাটা খুব সত্যি। শেখার কোনো শেষ নেই। ঠিক ঠিক আছে। আছে।